নমস্কার। তমালো জোনাকিরার আজকের উপস্থাপনা একটু স্পেশাল কারণ এই উপস্থাপনা উপহারও বটে। লেখিকাকে তার জন্মদিনের উপহার। অবশ্য জন্মদিন গতকাল পেরিয়ে গেছে, বিলেটেড উপহার। অডিও স্টোরি লিসনারদের লেখিকার পরিচয় নতুন করে দেওয়ার বোধহয় প্রয়োজন নেই। বর্তমান সময়ের জনপ্রিয় সাহিত্যিক সায়ন্তনী পুতুতুণ্ডের গল্প তমালো জোনাকিরাতে এই প্রথমবার। তাহলে শুরু করা যাক আমাদের বিশেষ নিবেদন, সায়ন্তনী পুতুতুণ্ডের কলমে সীতা। অবশেষে বনওয়ারিলাল শ্রীঘরে গেল। সংবাদটা শুনে আদৌ বিস্মিত হয়নি, বরং এতদিন কেন যে ও জেলে যায়নি সেটাই আশ্চর্যের ব্যাপার। গত কয়েক বছর ধরেই হাজতবাসের ফাঁড়াটা ওর মাথার ওপর খাঁড়ার মতো ঝুলছিল, কিন্তু কোনোবারই জেলের ভাত খেতে হয়নি ওকে। এই প্রথমবার ব্যতিক্রম ঘটল। খবরটা পেলাম সুখিয়ার কাছে। সুখিয়া বনওয়ারিলালের দাদা বংশীলালের বউ। ওরা দুই ভাই কয়লা খনির অস্থায়ী শ্রমিক। বলাই বাহুল্য, সকালে বেরোলে বিকেলে ফিরে আসবে কিনা সে গ্যারান্টি ঈশ্বর ছাড়া আর কেউ দিতে পারবে না। তার ওপর একা রামে রক্ষা নেই, দোসর লক্ষণ। ওই বিপজ্জনক কাজের ফাঁকেই দুই ভাই মিলে আবার সুযোগ পেলেই কয়লা চুরি করে। তাতে সংসারে দুটো পয়সা বেশি আসে ঠিকই, কিন্তু কয়লা চুরি করায় প্রাণের ঝুঁকি আছে। যে কোনো সময় মারা পড়তে পারে, উপরন্তু ধরা পড়লে জেলের ভাত খেতেও হতে পারে। বনওয়ারিলালের শ্রীঘরে গমনের সপক্ষে কয়লা চুরি ও বেআইনিভাবে বিক্রি করার কারণই যথেষ্ট ছিল, কিন্তু শুধু এইটুকুতেই তার কার্যকলাপ থেমে থাকেনি। জেলে যাওয়ার রাস্তাটা সে আরও বেশি প্রশস্ত করেছিল নিজের বউ রামদুলারিকে নিয়মিত ঠেঙিয়ে, যার শহুরে ও পোশাকি নাম ডোমেস্টিক ভায়োলেন্স। কিন্তু রামদুলারি বা সুখিয়ারা জানে না 498 কাকে বলে। বরং তাদের ধারণা মরদ যখন তখন তো পেটাবেই, খেতে পড়তে দেয় আর লুগাইকে একটু পেটাবে না। একটা নামকরা এনজিওর পক্ষ থেকে যখন আমি বিহারের এই প্রত্যন্ত প্রদেশে এসে পৌঁছই, তখন প্রথম দিকে জায়গাটাকে শান্তিপ্রিয় বলেই মনে হয়েছিল। এখানকার বেশিরভাগ লোকই কয়লা খনিতে দিনমজুর হিসেবে খাটে, আবার কেউ বা অন্যের জমিতে মাটি কোপানো, লাঙল চালানোর কাজ করে। যখন কাজ থাকে, দিনান্তে পয়সা পায়, তখন বাড়িতে দুবেলা হাঁড়ি চড়ে। অন্যথায় পেটে কিল মেরে বসে থাকা ছাড়া উপায় নেই। বিনোদন বলতে বিড়ি বা গাঁজার চিলিমে শুকটান, সঙ্গে উৎকট গন্ধওয়ালা দিশি মদ, কখনো কখনো মুরগি লড়াই কিংবা ছোটখাটো নটাঙ্কি বা কুস্তির দঙ্গল। এর বেশি ফুর্তি করার সামর্থ্য ওদের নেই। ইলেকট্রিসিটি থাকলেও সারি সারি ঝুপড়িগুলোয় তার চোখ ধাঁধানো আলোর অনুপ্রবেশ এখনো হয়নি, বরং সন্ধে হলেই তেলের কুপি জ্বলে ওঠে। আমার আজন্ম শহুরে চোখ সেই শান্ত আলোয় বড় আরাম পায়। মনে হয় এক মুঠো জোনাকির স্নিগ্ধ আলো কেউ ছড়িয়ে দিয়েছে চতুর্দিকে। ঝুপড়িগুলোয় যেন নেমে এসেছে এক অদ্ভুত ঠান্ডা দীপ্তি। প্রায় রাতেই এনজিওর সবেধন নীলমণি গেস্ট হাউসের বারান্দায় বসে তাকিয়ে থাকতাম ওই বিন্দু বিন্দু আলোর দিকে। বড় ভালো লাগতো। কিন্তু সপ্তাহখানে ঘুরতে না ঘুরতেই বুঝলাম অশিক্ষা আর কুসংস্কারের আড়তের মধ্যে এসে পড়েছি। আমাদের এনজিও এই গ্রামের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য প্রাণপণ খাটছিল, কিন্তু আখেরে কোনো লাভ হয়নি। স্বাস্থ্যকেন্দ্র আছে, রোগী নেই। থাকবে কি করে? এখানে কেউ অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের কাছে যায় না, বরং দৌড়োয় জনৈক জঙ্গলি বাবার কাছে। ডাক্তারবাবু একদিন আফসোস করে বলছিলেন, কেন যে মরতে এখানে এলেন? কখনো কখনো আমারও সেই যোগটার মতো মনে হয় জানেন। নরক থেকে এখানে ফোন করলে নির্ঘাত লোকাল কল হবে। আমি এখানে ট্রিটমেন্ট করার জন্য বসে আছি, কম্পাউন্ডার আছে, ওষুধ আছে, টেবিল চেয়ার সব আছে, কিন্তু পেশেন্ট নেই। কেন পেশেন্ট থাকবে না কেন? ট্রিটমেন্ট তো ফ্রিতে দেওয়া হচ্ছে, এমনকি ওষুধও ফ্রি, এক পয়সাও তো লাগবে না। হ্যাঁ, ওইখানেই মার খা গেয়া ইন্ডিয়া। আমি শুধু ওষুধই দিতে পারি। জঙ্গলি বাবার মতো হাত ঘুরিয়ে নিম্বু বা শূন্য থেকে বিভূতি, ওই ছাই তো আমদানি করতে পারি না। না, তাই তো কঠিন সমস্যা।
ডাক্তারবাবু ওষুধ দিতে পারেন, লেবু বা ছাই আমদানি করবেন কি করে? অতএব স্বাস্থ্যকেন্দ্র ফাঁকাই পড়ে থাকে। কম্পাউন্ডার ও ডাক্তার সম্মিলিতভাবে মশা ও মাছি তাড়ান। ডাক্তারবাবু আপন মনেই বিড়বিড় করে বলেন, এই তো কিছুদিন আগেই একটা বাচ্চা মেয়ের জ্বর হয়েছিল, পুরো হলুদ হয়ে গিয়েছিল, ক্লিয়ার কেস অফ জন্ডিস। কিন্তু তাকে ডাক্তারখানায় আনা তো দূর, সবাই মিলে জঙ্গলি বাবার কাছে নিয়ে গেল। জঙ্গলি বাবা পরীক্ষা করে বললেন ভূত ধরেছে। তারপর 3 দিন ঝাঁটাপেটা, লোহার ছ্যাঁকা দেওয়ার পর ভূত তো গেলই, মেয়েটার প্রাণও গেল। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। ওর হাহাকারের সান্ত্বনা আমার কাছে ছিল না। শুধু বুঝলাম স্বাস্থ্যের এই হাল। আর শিক্ষার কথা বলতে গেলে কান্না পেয়ে যায়। আমি নিজেই এখানে শিক্ষকতা করতে এসেছি। আমাদের এনজিও আপাতত একটা মেটে বাড়িতে শ্রমিক সন্তানদের জন্য অস্থায়ী স্কুল গড়ে তুলেছে। সেখানে পড়ানোর জন্য একজন হেড স্যার ও আমাকে নিয়ে সর্বসাকুল্যে 2 জন শিক্ষক উপস্থিত। অফিস থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে এই মেটে বাড়িটা পাকা হবে কিনা তা সম্পূর্ণ নির্ভর করছে ছাত্র সংখ্যার ওপরে। টার্গেট টাইম 2 বছর। কিন্তু আমি এখনই হলফ করে বলতে পারি জীবনেও হবে না। 10 মাস আগে ছাত্র সংখ্যা ছিল 0, এখনও তাই। তাও ভালো জনগণনা মাইনাসে রান করে না। তাই বৎসরান্তে রিপোর্ট করার সময় উন্নতি হয়নি বলতে পারবো, কিন্তু অবনতি হয়েছে তা আমার অতি বড় শত্রুও প্রমাণ করতে পারবে না। আগের জন 3 মাসেই পালিয়েছিল। আপনি কবে পালাচ্ছেন জনাব? হেড স্যার আবার লখনৌয়ের মানুষ। প্রথম সাক্ষাতেই চোস্ত হিন্দিতে বললেন। মানে? প্রথম সম্ভাষণেই হকচকিয়ে গেলাম। আমার বিস্ময় দেখে ভদ্রলোক হেসে ফেলেন। আপনি কলকাতার লোক, এখানকার হালচাল দেখলে 2 দিনেই পালাই পালাই করবেন। এদের পড়ানোর সাধ্যি স্বয়ং দেবী সরস্বতীরও নেই, তো আমরা কোথাকার খাঁজা খাঁ? স্কুলের হেড স্যার যদি প্রথমেই এমন একখানা আছোলা বাঁশ দিয়ে দেন, তবে শিক্ষক বেচারি যায় কোথায়? তবু ভাবলাম এত সহজে ছাড়ব না। প্রথম অনেক চেষ্টা করেছি। হেড স্যার নির্লিপ্ত মুখে জানালেন, কিন্তু বাচ্চাগুলো পড়বে কি? ওরাও তো বাপ মায়ের সাথে কাজে বেরোয়। কেউ কয়লা খনিতে যায়, কেউ জমিতে খাটার কাজ করে। কিন্তু শিশুশ্রম তো বেআইনি। আইন? এবার সজোরে হেসে উঠলেন ভদ্রলোক। এখানে আইন কোথায়? পুলিশ থানে একটা আছে ঠিকই, কিন্তু আইন নেই। বুঝলাম পুলিশ থানে আসলে শালগ্রাম শিলারই নামান্তর। তবু হাল ছাড়িনি। এই এনজিওতে এটাই আমার প্রথম বিগ ভেঞ্চার। এতদিন বয়স নিতান্তই কম বলে ছোটখাটো কাজই করতে হচ্ছিল। নিজেকে প্রমাণ করার সুযোগ এই প্রথম। মনে মনে ভাবলাম এত সহজে ছাড়ব? চ্যালেঞ্জ নিয়েই দেখি না কি হয়। আমিও নজরুল, নেতাজি, ক্ষুদিরামের দেশের লোক। আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। অনেক উত্তপ্ত কবিতা মনে মনে আবৃত্তি করে অবশেষে মাঠে নেমেই পড়লাম। মনে মনে বিদ্রোহী কবিতা ওড়ালেও বাহ্যিক ভাবটা একদম বৌদ্ধ ভিক্ষুদের মতো। যেন দৌড়ে দৌড়ে গিয়ে ঝুলি পেতে বলছি, ভিক্ষাং দেহি। কুড়িয়ে বাড়িয়ে যদি একটা ছাত্র বা ছাত্রী মিলে যায়, তবেই একেবারে আগ্রা ফোর্ট জয় করে ফেলব। কিন্তু অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। প্রত্যেক গৃহস্থের বাড়িতেই চা, গুড়, মুড়ি পেলাম। সসম্মানে মাস্টারজি অভিধাও জুটল। হাত পাখার মিঠে বাতাসও পেলাম। কিন্তু ছাত্রছাত্রী পাওয়া গেল না। ঘরে ঘরে শুধু বাটিটা পাততে বাকি রেখেছি। কিন্তু ভবি ভোলবার নয়। ঘরের শিশুদের ধান খেতে, কয়লা খনিতে কিংবা কোনো লালার চাল কলে তেল কলে খাটতে দিতে রাজি ওরা। কিন্তু স্কুলে পড়তে পাঠালেই সত্যানাশ। বেশ কয়েকবার বোঝানোর চেষ্টাও করলাম। সবার মুখেই এক কথা, আমার একা রোজগারে গেরস্থি চলে কি করে মাস্টারজি? একেই কাজের ঠিক নেই, আজ আছে কাল নেই। বাঁচতে হলে তো সবাইকেই মেহনত করতে হবে। আর আমাদের মতো মজুরদের ঘরের ছেলে মেয়েরা পড়াশোনা করে কোন জজ কালেক্টর হবে? ও সব আপনাদের মতো বড় লোকদের ব্যাপার।
मजदूरी खाटले पैसा আসবে, স্কুলে পড়ে কি দুবেলার ডাল রুটি জোগাড় করতে পারবে? এই ঘর ঘর ক্যাম্পেনিং এর সময় দেখা হলো বনওয়ারি লালের সঙ্গে। ওর দাদা বংশীলাল এবং বনওয়ারির বাড়িতেও গিয়েছিলাম ছাত্রছাত্রীর খোঁজে, কিন্তু গিয়ে যা দেখলাম তাতে চক্ষু চড়ক গাছ। বনওয়ারি তখন ওর বউ রামদুলারিকে পেটাতে ব্যস্ত ছিল। উঠানে পা দিয়েই বুঝলাম টাইমিংয়ে ভুল হয়েছে। সামনে এক ক্ষীণদেহী বিবর্ণ শুকনো খয়াটে চেহারার নারী ঘুষি লাথি খেয়ে কোকিয়ে যাচ্ছে, আর এক পুরুষ তাকে মেরে মেরে পাট পাট করে দিচ্ছে, গালি দিচ্ছে। মাস্টার জি, মুহূর্তের মধ্যে চিন্তাসূত্রটা ছিঁড়ে গেল, কিন্তু সেই দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠতে চোয়াল শক্ত হয়ে উঠেছে। সামনে ক্লান্ত বিধ্বস্ত চেহারার সুখিয়া দাঁড়িয়েছিল। ক্লান্ত হওয়াই স্বাভাবিক, 3 দিন আগেই সে একটি সন্তান প্রসব করেছে। এই গ্রামের সকলেই জেনে গিয়েছে আমি ছাত্রবিহীন মাস্টারজি, অর্থাৎ মিনিস্টার উইদাউট পোর্টফোলিও। কিন্তু পড়াশোনা জানি বলেই গাঁয়ের অনেকেই আমার কাছে সমস্যা সমাধানের আর্জি নিয়ে আসে। আজ বনওয়ারি লালের হাজতবাসের খবর নিয়ে এসেছে ভগ্নদূত নিরুপায় সুখিয়া। মনে মনে ভাবছিলাম, পুলিশ থানে নামক শালগ্রাম শিলাটি হঠাৎ নড়ে চড়ে বসল কেন? এতদিনে কি তবে কয়লা চুরির অপরাধ ধরা পড়ল? না আচম্বিতে রামদুলারির মাথায় কোনো দিব্য শক্তি ভর করে 498-এর পাঠ পড়িয়েছে? রামদুলারিও তো গর্ভবতী। নাকি গর্ভবতী বউটা মার খেতে খেতে মরে গেল বলেই খুনের অভিযোগে ধরেছে পুলিশ? যদি তাই হয়ে থাকে তবে বেশ হয়েছে, অনেক আগেই ওর শাস্তি হওয়া উচিত ছিল। নির্বিকারভাবে জানতে চাই, পুলিশ ধরেছে কেন? কয়লা চুরি করেছে নাকি বউটাকে খুন করেছে? अरे नहीं नहीं, बनवारी रामदुलारी को नहीं मारा मास्टर जी। একটু থেমে সজল চোখে জানায় সে, वो बंसी मतलब हमार मर्द को पीटा है, मार के नाक मुंह सब फाटे दीछे। वो थाने में जाके रपट लिखा के आए हैं, बनवारी के नाम रपट लिखा के आए हुजूर। और यहाँ रामदुलारी भी पेट से है, सुबह थे के कुछ खायो नहीं, सुधो कांचे। एक आप ही कुछ कीजिए हुजूर, ना ही तो पुलिस बनवारी के छाड़ बिना। और यहाँ रामदुलारी केदे अपना जान दिए देवे हुजूर, कुछ कीजिए हुजूर, कुछ कीजिए हुजूर। যাক কলা, এ তো উলট পুরাণ। মাথায় আস্ত আকাশ ভেঙে পড়লেও বোধহয় এত আশ্চর্য হতাম না। শেষ পর্যন্ত বনওয়ারি রামদুলারিকে নয় বংশীলালকে পেটানোর অপরাধে জেলে গেল। ভাবা যায় না। কবিগুরু এই পরিস্থিতিতে থাকলে নির্ঘাত একটা আপ্তবাক্য লিখে ফেলতেন, বউ ঠ্যাঙাইলে নিস্তার আছে, ভাই ঠ্যাঙাইলে নাই। আরে আপনি এবার কেন কষ্ট করে এলেন মাস্টারজি? এক মুখ জর্দা পানের পিক ফেলে বললেন দারোগা, এই তো उन लोग का निजी मामला আছে। एक भाई और एक भाई के পিটিয়েছে, পুলিশ में रपट লিখিয়েছে। थोड़ी देर बाद দেখবেন দু ভাই গলা জোড়াজোড়ি করে রোবে ধোবে, মাফি চাইবে, তারপর নালিশ তুলে নিয়ে গলা জড়িয়ে ধরে বাড়ি চলে যাবে। बंसी और बनवारी दोनों समान नौटंकीबाज। নিজি মামলা আর পারিবারিক নটাঙ্কির মধ্যে পুলিশ কেন মাথা ঘামাচ্ছে তা বুঝতে অবশ্য বাকি ছিল না। বংশীলাল চোরাই কয়লা দামের হিস্সা দারোগা সাহেবকে দেয়, অতএব সেই কড়ক নোটের সুগন্ধ শালগ্রাম শিলাতেও প্রাণ সঞ্চার করেছে। আমি এক ঝলক বনওয়ারির দিকে দেখলাম। লোহার গরাদের পিছনে সে বিস্ত্রস্ত অবিন্যস্ত হয়ে বসে আছে, মুখ শুকিয়ে গিয়েছে, চুল উস্কো খুস্কো। গরাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করি, কে রে, বংশীকে পেটালি কেন? वो बंसी बाबे को मार रहे थे, इसलिए मैंने भी दिया 2-4। এইবার আর আকাশ নয়, গোটা ব্রহ্মাণ্ডটাই বুঝি হুড়মুড় করে ভেঙে পড়ল মাথায়।
একই কথা শুনি মন্থরার মুখে। যে নিজেই বউ পেটানোয় ওস্তাদ, সে কিনা বৌদির গায়ে হাত তুলেছে বলে নিজের দাদাকেই পিটিয়েছে। এ চৈতন্য হলো কবে ওর? আমার হতভম্ব মুখের দিকে তাকিয়ে বনওয়ারি যেন অনুচ্চারিত প্রশ্নটা বুঝে নিল। আস্তে আস্তে বলল, वो भाभी আবার লড়কি পয়দা করেছে, তাই বংশী বেটা ছিল, मैंने भी दिया रखे। বনওয়ারি ভাষা ভাষা চোখ তুলে তাকালো আমার দিকে। আপনি তো বলেছিলেন মাস্টার জি कि लड़की लक्ष्मी जी रंस हुए सीतार जात लड़की, तो वे सीता मैयार अपमान की करे होते थी বলুন। এ কি? এ যে পুরো সীতাভক্ত হনুমান। এ ভাবান্তর হলো কি করে? কবেই বা হলো? বনওয়ারি ভেতরে ভেতরে এতটা পাল্টেছে টেরই পায়নি। এ কি আদৌ সেই বনওয়ারি লাল? साली मार जाने के दीजिए। हाँ इधर आओ। हमारे बच्चा को कुछ हुआ। সেদিন বনওয়ারি একটা আস্ত বাঁশ দিয়ে এলো পাথাড়ি পেটাচ্ছিল বউটাকে। অসহায় রামদুলারি মাটিতে পড়ে প্রাণপণ চেঁচাচ্ছিল আর কাঁদছিল। বংশী আর সুখিয়া নীরব দর্শক। দৃশ্যটা দেখে আর বৌদ্ধ ভিক্ষুর ইমেজ বজায় রাখতে পারলাম না। বাঁশটা ফের বিপজ্জনকভাবে তুলেছিল বনওয়ারি। আমি লাফ মেরে এগিয়ে গিয়ে খপ করে তার হাত চেপে ধরি। বনওয়ারি রক্তচক্ষু তুলে আমার দিকে তাকায়। একটু অনুতাপও নেই ওর মুখে, বরং পারলে যেন বাঁশটা রামদুলারির মাথায় না বসিয়ে আমার মাথাতেই বসায়। কিন্তু অত সহজ নয়। আমার হাত খেটে খাওয়া মজুরের না হলেও কলেজ লেভেলে চ্যাম্পিয়ন বক্সারের কড়া হাত। বনওয়ারি সেটা বুঝতে পেরেছিল। প্রথমে রাগ, পরে বিস্ময়ে ছাপ ফেলল ওর মুখে। রাগে গড়গড় করে বলল, আপনি কে? আমাদের ঘরের ব্যাপারে দখলদারি করছেন কেন? হ্যাঁ? রামদুলারির দিকে তাকালাম। ওর চোখে জল। দুহাত জোড় করে অসহায় মিনতিতে আমার দিকে তাকিয়ে আছে। দেখেই বুঝলাম মেয়েটি এই প্রথম মার খাচ্ছে না। আগের মারের দাগগুলো এখনো তার মুখ থেকে অবলুপ্ত হয়নি। আমার মাথার ভেতরটা দপ করে জ্বলে উঠল। বললাম, লজ্জা করে না নিজের বউকে এমন অমানুষের মতো পেটাচ্ছ? তোমাকে তোমাকে আমি পুলিশে দেব। বনওয়ারি তাচ্ছিল্যের ভঙ্গি করে। কি অপরাধ করেছি আমি? স্ত্রীকে পেটানো আইনত অপরাধ। এই অপরাধে তোমার জেল যাত্রা কেউ আটকাতে পারবে না। এটা ভারতীয় কানুন। বনওয়ারি হাতের বাঁশটা ফেলে দিয়ে বলল, আপনি ও নকশাড়ি মাস্টারনির মতো কথা বলছেন। পাপ আমি করেছি? এই শালিকে বুঝুন ও কি করেছে। 3 সাল ধরে আমার ঘরে লড়কি पैदा করছে, খালি লড়কি पैदा করছে। লড়কি पैदा করছে তো কি? মেয়েরা মানুষ নয়? ও সব আমি জানি না। তেড়িয়া ভঙ্গিতে জানায় সে। জঙ্গলি বাবা বলেছে আমার ঘরে রামলালার অবতার আসবে। রামলালা জঙ্গলি বাবার স্বপ্নों में দেখা দিয়েছেন, বলেছেন कि তিনি আমার ঘরে আসবেন, আমার किस्मत चमकाবে। इसलिए घर में जो ही था बेचे बूझे हर साल ছেলের জন্য यज्ञ कराচ্ছি জঙ্গলি বাবাকে দিয়ে। আর এই খরব জলি খালি লড়কির পর লড়কি पैदा করছে। এই পাপ নাই? বলতে বলতেই সে ফের তেড়ে গেল মেয়েটির দিকে। রামদুলারি ভয়ে চিৎকার করে ওঠে। আমার মাথাতেও খুন চেপে গেল। এতদিন ধরে কুসংস্কারের সঙ্গে লড়তে লড়তে আমারও ধৈর্যচ্যুতি ঘটেছিল। অন্ধত্বেরও একটা সীমা আছে। সপাটে এক ঘুষি বসিয়ে দিলাম ওর মুখে। বক্সারের ঘুষি। সামলাতে না পেরে পড়ে গেল বনওয়ারি। তোর জঙ্গলি বাবার এসি কি তেসি? যোগ্য করলে ঘরে রাম আসবে? রাগে অন্ধ হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে গিয়েছিল। কি বলছি কি করছি খেয়াল ছিল না। জীবনেও আসবে না, কারণ রাম নারায়ণের অংশ, আর নারায়ণ লক্ষ্মীকে ছাড়া কখনো একা আসেন না। লক্ষ্মীর অংশ হলেন রাধা, সীতা, মেয়ে ননরা। তোরা যখন রাম নাম করিস তখন কার নাম আগে বলিস? যখন ডাকাটাকি করিস তখন তো সীতারাম রাধেশ্যাম বলিস। আর এটাও বুঝিস না যে রাম বলার আগে সীতার নাম আসে, স্বামীর আগে রাধা। কাউকে আজ পর্যন্ত রাম সীতা বলতে শুনেছিস? রাঘব জানকী বলতে শুনেছিস? সবসময় সীতা রামের আগে থাকে, জানকী রাঘব বলা হয়। স্বামীর আগে রাধা, নারায়ণের আগে লক্ষ্মী। আর লড়কি লক্ষ্মীর অংশ হয়, সোরের বাচ্চা লক্ষ্মীর অংশ হয়।
যেখানে লক্ষ্মীর এমন হেলা ফেলা, যেখানে সীতার জাতের মোল ইজ্জত নেই, সেখানে রাম কোনোদিনও আসবে না, আসবেই না। আর রইল তোর জঙ্গলি বাবা, তাকেও দেখে নেবো আমি, তাকেও দেখে নেব। কথাগুলো শুনে দিয়েই হনহন করে চলে এসেছিলাম। এরকম নাটকীয় ভাষণ আগে কখনো দিইনি। রক্তারক্তি কাণ্ড হয়ে যেতে পারত, কিন্তু আসার আগে দেখেছিলাম বানোয়ারি কেমন যেন হতবাক হয়ে বসে আছে। পাল্টা মার দেওয়া তো দূর, সে যেন একেবারে শক্তিহীন হয়ে মুড়ের মতো এলিয়ে পড়েছে উঠোনে। এই ঘটনা রাষ্ট্র হতে বেশি সময় নেয়নি। দাবানলের মতো খবরটা ছড়িয়ে পড়ল চতুর্দিকে। হেডমাস্টার মশাই এবং ডাক্তারবাবু আশঙ্কা প্রকাশ করলেন। বললেন, সর্বনাশ! সত্যি কি আপনি জঙ্গলি বাবার বিরুদ্ধে স্টেপ নেবেন? আমার গরম রক্ত তখন টক বগিয়ে ফুটছে। বললাম, নিশ্চয়ই, ওই ভণ্ড বাবাই হলো সব নষ্টের গোড়া। ওকে তো আমি। হেডমাস্টার মশাই সভয়ে বললেন, ওসব গোড়ার কথা মনেও আনবেন না। এই জঙ্গলি বাবা ডেঞ্জারাস লোক। আপনার আগে যে দুজন টিচার এসেছিল, তারাও ওই লোকটার এগেনস্টে স্টেপ নিতে চেয়েছিল। অমনি গ্রামবাসীদের জঙ্গলি বাবা বুঝালেন যে ওরা নাকি শয়তানের দূত, ওদের পুড়িয়ে মারলে স্বর্গের দরজা খুলে যাবে, অনেক পুণ্য হবে। বাস গ্রামবাসীরা একদিন রাতে এসে ওদের বাড়িতে আগুন লাগিয়ে দিল। শুনতে শুনতে রক্ত হিম হয়ে গিয়েছিল। শ্বাসরুদ্ধ কণ্ঠে বলি, তারপর? দুজনেরই বুরাত ভালো ছিল, কোনো রকমে প্রাণ নিয়ে বাড়ির বাইরে চলে আসতে পেরেছিলেন। তারপরে কালক্ষেপ না করে সিধা চম্পট। আপনাদের কলকাতা অফিস এই ঘটনা জানে, সেই জন্যই প্রথম দিন জানতে চেয়েছিলাম কবে পালাচ্ছেন। এবার পুরো ছবিটা পরিষ্কার হলো। সম্ভবত আমার অন্য কলিগরা এই ঘটনা জানে বলেই কেউ আসতে রাজি হয়নি। যেহেতু আমি তখন নতুন জয়েন করেছি, কিছুই জানতাম না, তাই বার খেয়ে শহীদ হওয়ার জন্য আমাকেই এখানে পাঠিয়েছে অফিস। আমি যোগ্যতর বলে নয়। দেখুন, পৃথিবী উল্টে যাক, কিন্তু জঙ্গলি বাবার বিরুদ্ধে কোনো কথা বলবেন না। আর একটু সাবধানেও থাকবেন। বেটারা দল বেঁধে মারপিট করতে এক্সপার্ট। অত সহজ নয়। দল বেঁধে মারতে এলে আগে কয়েকটাকে মেরে তবে মরবো, সে ক্ষমতা আছে। তবু হাতের কাছে একটা লাঠি রাখবেন, বলা যায় না। ডাক্তারবাবুর সামনে ব্যাপারটাকে হেসে উড়িয়ে দিলেও মনে কিন্তু একটা ভয় থেকেই গেল। এরপর সচরাচর রাতে বাইরে বেরোতাম না। একটা প্রমাণ সাইজের লাঠি ঘরে মজুত রাখলাম। রাত্রে ঘুম হতো না। কি জানি, যদি বানোয়ারিলাল দলবল নিয়ে এসে হাজির হয়, যদি জঙ্গলি বাবার নির্দেশে গৃহদাহ কেস করে দেয়। বানোয়ারি অবশ্য এলো, কিন্তু দলবল নিয়ে নয়। একদিন ভোর রাতে দরজায় জোরালো নখের আওয়াজ শুনে লাফিয়ে উঠলাম। মাস্টারজি! পোক্ত লাঠিটা বিছানার পাশেই ছিল। শক্ত করে চেপে ধরে বলি, কে? উল্টো দিক থেকে ভেজা ভেজা গলার স্বর ভেসে এলো, মাস্টারজি, ম্যা বনওয়ারি। নামটা শুনেই আমার হাতের মুঠো আরো শক্ত করে লাঠিটাকে চেপে ধরল। কি চাও? থোড়া বাতচিত করতে চাই মাস্টারজি। কথা বলার সুরটা অবশ্য যথেষ্টই নরম ছিল, তবু সন্দিগ্ধ স্বরে বলি, বাতচিত করতে এসেছো না দলবল নিয়ে মারপিট করতে? এই রামলালার কি রে বাবু, সির্ফ গোটা কথা বলতে এসেছি। আমি একা আছি বাবু, আর কই না আছে। কথা শুনে মনে হলো সত্যি কথাই বলছে, তবু সাবধানের মার নেই। এক হাতে লাঠি বাগিয়ে ধরে অন্য হাতে হুড়কো খুলে দিলাম। তারপর যা ঘটল তা অবিশ্বাস্য। বানোয়ারি কথা নেই বার্তা নেই হাউমাউ করে কেঁদে উঠে আমার দু পা জড়িয়ে ধরল। কান্না বিকৃত স্বরে বলল, আপনি ঠিকই বলেছিলেন হুজুর, আমি পাপী, না বুঝে অনেক পাপ করেছি। সিয়া মাইয়ার জাতকে দুর্ছাই করেছি, তাই রামলালা আমার কাছে আসছেন না। জঙ্গলি বাবা ने भी बोला, আগে সিয়া পরে রাম, সিয়া না এলে রাম আসে না।
यहाँ पर सिया मैया नहीं, वहाँ রামজি থাকবেন কিভাবে? মনে হলো বোধহয় সুকুমার রায়ের হজবরল গল্পের মতো আমারও নাম কেউ কিংকর্তব্য বিমূঢ় রেখে দিয়েছে, অথবা ও ফরাসি ভাষায় কথা বলছে। ঘটনা যে এমন ট্র্যাপিজের খেলের মতো ডিগবাজি খাবে স্বপ্নেও ভাবিনি। কোনো মতে প্রাণপণে পা ছাড়িয়ে নিয়ে বলি, আরে ঠিক আছে ঠিক আছে, ছাড়। নাই মাস্টারজি নাই। সে নাছড় বান্দা ফের পা জড়িয়ে ধরেছে। ও লাঠিটা আপনি আমার পিঠে ভাঙুন, আমি পাপী, মহাপাপী। আমি সীতা মাকে অবহেলা করেছি, রামলালাও তাই গুসা করে আমার ঘরে আসছেন না। মারুন মাস্টারজি আমাকে। শুরু হয়েছিল মারপিট দিয়ে, কিন্তু কিছুদিন গড়াতে না গড়াতেই বন্ধুত্ব জমে গেল। বানোয়ারিলাল নিয়ম করে বিকেলবেলায় নানা রকম ভাজিপুরি নিয়ে এসে হাজির হতো। অনেক বারণ করেছিলাম, ও শোনেনি। রোজ এসে ঘন্টা দেড় ঘন্টা ধরে গল্প করত, সুখ দুঃখের কথা বলতো। ওর বৃদ্ধ বাপমা এখনো বেঁচে আছেন, কিন্তু বংশী বা বানোয়ারি কেউই ওদের দেখে না। বৃদ্ধ বৃদ্ধা এই গ্রামেই ওর বোন আর বেহনইয়ের সঙ্গে থাকেন। বংশী আর বানোয়ারির একটাই দুঃখ, মা ষষ্ঠীর কৃপায় বংশীর 4 সন্তান আর বানোয়ারির 3, কিন্তু কারোরই পুত্র সন্তান নেই, সবই কন্যা সন্তান। पर মাস্টারজি, বেটা না থাকলে তো নরক में भी ঠাঁই হবে না। অত্যন্ত দুঃখিত হয়ে জানিয়েছিল বানোয়ারি। ছেলের হাতের জল না পেলে আত্মার শান্তি भी হবে না। লড়কি তো সুখের পায়রা, আজ এখানে বকম বকম করছে, অন্য বাড়িতে দানা পানি পেলে সেখানেই উড়ে চলে যাবে। বুড়া বয়সে তবে দেখবে কে? ভয়ঙ্কর হাসি পেল। কোনো মতে হাসি চেপে বললাম, তাই তা তোর বাপ মায়ের তো দুটো বেটা, বুড়ো বয়সে ওদের কে দেখছে, বেটা না বেটি? বানোয়ারি একটু থমকালো, কি বুঝলো কে জানে। কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে তারপর বলল, কিন্তু বেটার হাতের জল না পেলে যে স্বর্গ নসিব হয় না, পর জন্মে মানব জন্মও মেলে না। দেখ ভাই, আমি শুধু এইটুকু জানি যে এই জন্মে যদি বেঁচে থাকতে ভাত জল সন্তানের আদর যত্ন না পাই, তো মরার পরে ওই মশার ধূপ আর পিণ্ড দিয়ে আমার কাঁচকলা হবে। আরে না খেতে পেয়েই যদি মরি, তবে জম সিং নিয়ে তাড়া করুক কি মেনকা সামনে এসে দেই দেই করে নৃত্য করুক, কি আসে যায়? তোদের রামলালাও তো শুধু বাপের এক কথায় বনবাসে চলে গিয়েছিলে। বাপ মাকে কতটা ভক্তি করলে এমন করা যায় ভাবতো। বানোয়ারি চুপ করে আমার কথা শুনছিল। বুঝলাম ওষুধ ধরছে। ওরা যে ভাষা যে জাতীয় যুক্তি বোঝে, সেই যুক্তি দিয়েই গজচক্র করতে হবে ব্যাটাকে। বললাম, তাছাড়া রামলালা আসবেই বা কেন? তোরা সব নিরক্ষর। রামজির বাপ মা কত শিক্ষিত ছিলেন জানিস? ভগবান রামজি নিজেও কত শিক্ষিত ছিলেন, সব বিদ্যা জানতেন। তোদের ঘরে এলে তো বেচারিকে ক অক্ষর গোমাংস হয়েই থাকতে হবে। হয় কারোর খেতে কাজ করতে হবে, নয়তো কয়লা চুরি করতে পাঠাবে। কোনো দেবদেবী এসব করে? বানোয়ারি কি বুঝলো কে জানে, কিছুক্ষণ চুপ করে থেকে ফের আস্তে আস্তে বলল, 100% কি বাত মাস্টারজি, আমি কথা দিচ্ছি, বেটা গড়ে এলে তাকে আমাদের মতো আনপড় গঁওয়ার বানাবো না। আপনার স্কুলেই পড়াবো ছেলেকে, অনেকগুলো পাস দিয়াবো। এরপরও ও অনেকবার আমার কাছে এসেছে। দেখলাম রামকে ছেড়ে ও এখন সীতাকে নিয়ে পড়েছে। সীতা মাইয়াকে নিয়ে ওর অপরিসীম কৌতূহল। খুঁটিয়ে খুঁটিয়ে সীতার জন্মবৃত্তান্ত জানল। তারপর কি যেন ভেবে বলল, আচ্ছা মাস্টারজি, সীতা মাইয়া তো তবে ধরती মায়ের পুত্রী, মিট্টিতেই জন্ম, তবে তিনি কোনো औरतेর পেট থেকে আসবেন কিভাবে? ওর প্রশ্নটা শুনে চমৎকৃত হয়েছিলাম। একটা অশিক্ষিত মজুর মানুষের মাথায়ও এমন প্রশ্ন আসে? সীতার জন্ম যে মনুষ্যজনী থেকে হয়নি, হতে পারে না, তা একদম ঠিকঠাক বুঝে গিয়েছে। এটা কলিকাল বনোয়ারি, এখন আর সীতা মাটি ভেদ করে আসে না। আগে সব যোগ্য করে রাজারা ছেলে মেয়ে পেতে, এখন হয়? তুইও তো 3-3 ঘর বাঁধা দিয়ে রামদুলারির গয়না বেচে জঙ্গলি বাবাকে দিয়ে পুত্রেষ্টি যোগ্য করালি, হলো? বানোয়ারি সেদিন অসন্তুষ্ট মুখে চলে গিয়েছিল। সম্ভবত উত্তরটা ওর পছন্দ হয়নি।
কিন্তু পিতৃমাতৃভক্তির ওষুধটা সত্যিই ধরেছিল। একদিন খবর পেলাম বানোয়ারি বাপ মাকে নিজের ঘরে এনে তুলেছে, তাদের জোরদার সেবাও করছে। সেদিন ভেবেছিলাম পরিবর্তনটা সাময়িক, কিন্তু আজ বংশীলালকে মেরে বানোয়ারি প্রমাণ করে দিল সত্যিই সে বদলে গিয়েছে। আপনি তো মিরাকেল করে দিলেন মশাই। হ্যাঁ, ডাক্তারবাবু প্রশংসাসূচক দৃষ্টিতে তাকালেন। ওদের অস্ত্রে ওদেরই ঘায়েল করেছেন। রামদুলারিকে বনোয়ারি আর পেটায় না। বংশীয় ভাইয়ের ভয়ে সুখিয়ার গায়ে হাতটুকুও তোলে না। অত বড় একটা ট্র্যাজিক ঘটনা হয়ে যাওয়ার পরও সুখিয়াকে বেশি দোষারোপও করেনি। এসব করলেন কি করে? ঘটনাটা সত্যিই ট্র্যাজিক। বংশীলালের সদ্যজাত শিশুকন্যাটি দেখতে বড় চমৎকার হয়েছিল। ওদের ঘরে অমন সুন্দর রাজকন্যার মতো মেয়ে জন্মায় না। বংশী আর বানোয়ারির ঝামেলা চুকে বুকে গিয়েছিল সেই দিনই। বানোয়ারি ছাড়া পেয়েই আমাকে ওর নতুন ভাইজির মুখ দেখাইয়ের জন্য নেওতা দিয়ে বসল। প্রথা মাফিক দেখতেও গিয়েছিলাম। একজোড়া ছোট ছোট রূপোর বালা দিয়ে শিশুটাকে দেখেও ছিলাম। ভারী মায়াবী, সবচেয়ে মায়াবী তার হাসি। বংশী গর্বিত কাকার মতো বলেছিল, এই হলো আমাদের সীতা মাইয়া, নয় মাস্টারজি? আমি হেসে মাথা নেড়েছিলাম। বানোয়ারি তার সুন্দরী ভাইজির গর্বে একেবারে কয়েক ইঞ্চি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এমনকি কাজ থেকেও তাড়াতাড়ি ফিরত শিশুকন্যাটির জন্য। সবসময় হয় তাকে কোলে নিয়ে আদর করছে, নয়তো খেলছে। কিন্তু একদিন ও বাড়িতে ফের কান্নার রোল উঠল। তাড়াতাড়ি ছুটে গিয়ে দেখি সর্বনাশ হয়ে গিয়েছে। বানোয়ারি রমন সুন্দরী শিশু সীতামাইয়াকে ভামে কিংবা শেয়ালে টেনে নিয়ে গিয়েছে। এই ঘটনা অবশ্য নতুন নয়। ওদের চিরকালীন অভ্যাস গরমকালে বাড়ির বাইরে দাওয়ায় শোয়া। এর আগেও বহু নবজাতক ভাম বা শিয়ালের হিংস্র লোলুপ দাঁতের শিকার হয়েছে। হতভাগিনী ক্লান্ত মা শিশুকন্যাকে কোলের কাছে রেখে নিশ্চিদ্র ঘুমে তলিয়ে গিয়েছিল। কখন যে তার সন্তানকে বুক থেকে টেনে নিয়ে গিয়েছে সুযোগ সন্ধানী জানোয়ারগুলো, টেরই পায়নি। ওদের বাড়ি গিয়ে দেখি সে এক সাংঘাতিক কাণ্ড। বংশী সুখিয়াকে যা নয় তাই বলে দোষারোপ করছে। তার অবস্থা দেখে মনে হয় শোকের চেয়েও রাগ বেশি। তেলে পড়বে কি জলে পড়বে বুঝতে পারছে না। আমি পৌঁছতেই গালিগালাজগুলোকে গিলে নিল বংশী। সুখিয়া বেচারি শুধু কেঁদেই চলেছে। ওর অবস্থা দেখে রাগ হলো। বললাম, ওর কি দোষ? তুমিও তো বাবু পাশে ছিলে, তুমি টের পেয়েছ না? মেয়ের দায়িত্ব একা মায়েরই। চুপ করে ভর্ৎসনাটা হজম করল। মাথা হেঁট করে আমার কথাই মেনে নিল। জোরালো গলায় বললাম, খালি কান্নাকাটি গালিগালাজ করলেই চলবে? মেয়েটার খোঁজ করবে না? হয়তো এখনো জন্তুটা বেশি দূরে যেতে পারেনি, হয়তো এখনো আশা আছে। আশা ছিল না। অনেক খোঁজাখুঁজির পর শুধু মেয়েটির পরনের ছোট্ট জামাটা মিলল, তাও ছেঁড়া খোঁড়া। সুখিয়া 3 দিন শুধু বুক ভাসিয়ে কাঁদল। বানোয়ারি গুম হয়ে বসে রইল। বংশী কয়েকদিন কাজে গেল না। আসন্ন প্রসবা রামদুলারি ভারী শরীরটা নিয়ে শুকনো মুখে গোটা ঘটনার নীরব সাক্ষী হয়ে রইল। তার অনাগত সন্তানের অমঙ্গল আশঙ্কায় হয়তো কাঁদতেও পারল না। তারপর আবার সব স্বাভাবিক। গরিবের ঘরে শোক বেশি দিন থাকে না, বিশেষ করে যখন একটির মৃত্যুর শোক ভোলাবার জন্য ঘরে আরো 3টি মজুদ রয়েছে, তখন দুঃখের ঠাঁই বেশিক্ষণ হয় না। সুখিয়া চোখের জল মুছে কাজে লাগলো। বংশীও ফের কয়লা চুরির কাজে নেমে পড়ল। ধাক্কাটা শুধু সামলাতে পারেনি বানোয়ারি। তার হাবভাবের পর থেকেই কেমন অস্বাভাবিক হয়ে গেল। বেশি কথা বলে না, চুপচাপ বসে থাকে। সারাদিন ধরে কি যে ভাবে ভগবানই জানে। জিজ্ঞাসা করলে শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে। যেভাবে এগোচ্ছেন তাতে আপনার স্কুল হয়তো শিগগিরই ছাত্রছাত্রীতে ভরে উঠবে। ডাক্তারবাবু বললেন, আপনাকে ওরা সবাই খুব মান্য করে। কেউ পারলে আপনিই পারবেন। অন্তত একটা লোক তো কুসংস্কারের কবল থেকে টেনে বের করেছেন।
আজ একজন বেরিয়েছে, কাল আরো দুজন বেরোবে। এইভাবেই তো হয়। বুকটা কয়েক ইঞ্চি ফুলে উঠল। অনেক সময় মানুষের ধারণা হয় সে আসলে সাধারণ মানুষ নয়, যুগন্ধর। আমারও হঠাৎ তাই মনে হয়েছিল এটা আসলে নিয়তি। আমি ওদের অন্ধত্ব দূরীকরণের জন্যই আসলে এসেছি। রামমোহন বিদ্যাসাগর না হলেও আমি ছোটখাটো এক সমাজ সংস্কারক। আত্মশ্লাঘা কখনোই স্বাস্থ্যকর জিনিস নয়, কিন্তু তা সত্ত্বেও একটু গর্বিত বোধ না করে পারলাম না। অন্তত বনোয়ারিকে তো আলোয় টেনে আনতে পেরেছি, যদিও পুরোপুরি নয়, কারণ 3 বারের পরও তার শিক্ষা হয়নি। রামদুলারির এখন তখন অবস্থা, যে কোনো সময়ই চলে আসতে পারে নবজাতক। এই পরিস্থিতিতে সে আমার কাছ থেকে টাকা ধার নিয়ে জঙ্গলি বাবাকে দিয়ে ফের যোগ্য করাচ্ছে। আমি আপত্তি করেছিলাম, সে শোনেনি। বলেছে, এইবার শেষ, এবার রামলালা আসবে। আর যদি না আসে? তবে আর কোশিশই করব না। আমি চুপ করে ওদের ঝুপড়ির দিকেই তাকিয়েছিলাম। কালো ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে আকাশের দিকে উঠছে। ওই জঙ্গলি বাবা কি সব পোড়াচ্ছে কে জানে। যত সব বড় যোগ্য তুকতাকের নামে কত লোকের শেষ সম্বলটুকুও গিলেছে শয়তানটা। আমার চোয়াল শক্ত হয়ে ওঠে। ওটাকেও দেখে নেব একদিন, যেদিন আমার সময় আসবে সেদিন। আর কিছু ভাবার আগে আচমকা মনে হলো মাথাটা ঘুরছে। এ কি চতুর্দিকটা এভাবে পাক খাচ্ছে কেন? টের পেলাম পায়ের নিচের মাটিটাও আন্দোলন শুরু করেছে, যেন রামদুলারির মতোই প্রসব বেদনা উঠেছে তারও। চোখের সামনে দেখতে পেলাম গাছগুলো কাঁপছে, কেউ যেন ধরে ঝাঁকাচ্ছে। ঝুপঝাপ করে ঝুপড়িগুলো খসে পড়ছে। কি সর্বনাশ! ভূমিকম্প! পড়িমড়ি করে দৌড়লাম শ্রমিকদের ঝুপড়ি লক্ষ্য করে। পায়ের নিচের মাটি কাঁপছে, মনে হচ্ছে টাল খেয়ে পড়ে যাব। তবু দৌড়লাম। ওদের এখনই সাবধান করে দিতে হবে, বাইরে বেরিয়ে আসতে বলতে হবে। আর রামদুলারি, তার কি অবস্থা কে জানে? ঝুপড়ির নিচে চাপা পড়েনি তো? টলতে টলতে কোনো মতে হাজির হয়েছি বনোয়ারিদের বাড়ির সামনে। বংশী আর সুখিয়া ততক্ষণে কোনো মতে ধরাধরি করে বাইরে নিয়ে এসেছে যন্ত্রণাকাতর রামদুলারিকে। মেয়েরা মিলে কোনো মতে পরনের শাড়ি গামছা দিয়ে আড়াল করেছে তাকে। ভাইমা উপস্থিত। যোগ্য লণ্ডভণ্ড। ঝুপড়িগুলো মৃত সৈনিকের মতো মাটিতে এড়িয়ে পড়ছে। এই অবস্থায় একটা উচ্ছ্বসিত আনন্দ উদ্বেলিত কণ্ঠস্বর শুনে চমকে উঠি। কি আশ্চর্য! বনোয়ারিলাল অমন উন্মত্তের মতো দুহাত তুলে নাচছে কেন? ও কি পাগল হয়ে গেল? শোকে দুঃখে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। सीता मैया आ गई मास्टर जी। কলি কালে भी सीता मैया মাটির বুক চিরে এসেছেন। এই দেখুন। সে আমাকে আনন্দের চোটে জড়িয়ে ধরেছে। তার অঙ্গুলি নির্দেশ লক্ষ্য করে যা দেখলাম, তাতে মনে হলো আদৌ ভূমিকম্পটা মাটিতে হচ্ছে না, আমার শরীরে হচ্ছে। প্রায় পড়েই যাচ্ছিলাম। মনে হলো আমি কিছু দেখতে পাচ্ছি না, কিছু শুনতে পাচ্ছি না। বংশী আর সুখিয়া স্তম্ভিত বিউভরের মতো সেদিকেই দেখছে, আর আমি ভূমিকম্পের তীব্রতায় উঠোনের মাটি কোথাও ধসে পড়েছে, কোথাও লম্বালম্বি বিরাট চির ধরেছে। সেই চিরের ফাঁক দিয়েই উদ্ধত প্রশ্নের মতো একটা শিশু হাতের কঙ্কাল উঁকি মারছে। হাতে এখনো আমার দেওয়া রূপোর বালা। শিশু হাতটার তর্জনী নিবদ্ধ বনোয়ারিলালের দিকে, কি যেন ইঙ্গিত করছে। তার মানে ওকে কোনো বাহাম বা শেয়াল নেয়নি। আমি কোনো মতে বললাম, বনবাড়ি কি? সিয়ামা 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 ধরতি ফুঁড়ে উঠে এসেছে। আমি জানতাম কলিকাল হলে কি হবে, আমার সিয়ামা পুনর্জন্ম নিয়ে ধরতির বুক থেকে ঠিক উঠে আসবেনি।
এবার তো রামলালা আমার ঘরে আসবেই। হে সবাই জয় জয়কার করো, শাক বাজাও। সীতা মাইয়া এসেছেন, রামও আসছেন। জয় সিয়া রাম, জয় जानकी राघव, जय सिया राम, जय सिया राम। হে রাম। শেষ হলো তমাল জোনাকিরার বিশেষ পর্ব। সায়ন্তনী পুততুণ্ডের কলমে সীতা। ডাক্তারবাবুর চরিত্রে ছিলেন শায়ক আমান, হেডমাস্টারের চরিত্রে ইন্দ্রনীল লাহিড়ী, সুখিয়া ও রামদুলারির চরিত্রে পূজা রায়, বনওয়ারি, দারোগা এবং কতকের ভূমিকায় আমি তমাল। গল্পে সাউন্ড ডিজাইন করেছে আর্য এবং পোস্টার ডিজাইনিংয়ে আমি তমাল। বিশেষ ধন্যবাদ শায়ক আমান এবং মিথিল ভট্টাচার্যকে এই প্রকল্পে তাদের সহযোগিতার জন্য। সব শেষে সায়ন্তনের দিকে জানাই টিম তমাল জোনাকিরের পক্ষ থেকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। ওই কলম থেকে আসুক আরও দুর্ধর্ষ সব গল্প। সকলে খুব ভালো থাকবেন। শুভরাত্রি।